আজকে আমরা হোম ট্যাপের প্যারাগ্রাফের কাজ দেখব। দেখেন প্যারাগ্রাফের প্রথমে আছে বুলেটসের কাজটা কি আসলে? ওকে, দেখেন বুলেটসের কাজটা হলো একটা লিস্ট তৈরি করার কাজগুলো যে করা হয়, লিস্ট তৈরি করার কাজটা এই বুলেটসের মাধ্যমে করা হয়। যেমন আমি ধরেন একটা ধরেন লিখলাম, আমি একটা লিস্ট তৈরি করবো। ধরেন কি নামে তৈরি করবো, ধরেন ABCD এগুলো নামে লিস্ট তৈরি করবো। তাহলে আমি কী করবো, সিম্পলি যে লিস্ট তৈরি করবো ওই জায়গায় এসে আমি বুলেটসটা ইনেবল করে দেবো। দেখেন দেন আমার যা যা লেখা দরকার আমি লিখলাম, দেন আমি আবার দিলাম। এইভাবে আমার যত খুশি তত আমরা লিস্ট তৈরি করতে পারবো। আমরা কী করতে পারবো, এই যে আমাদের প্রতিটা লিস্টে যা যা লেখা দরকার আমি এই যে কী করবো, এভাবে লিখে নেব। ওকে, দেখেন এই যে লিস্ট আমরা তৈরি করলাম। এখন এই যে আমরা বুলেটসগুলো ইউজ করেছি, মানে এই যে সিম্বলগুলো যে ইউজ করা হয়েছে, সিম্বলটা জাস্ট যে কিন্তু একটা দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে সিম্বলগুলো চেঞ্জ করতে পারবো। সিম্বল চেঞ্জ করার জন্য আমাকে যেতে হবে এই অ্যারোতে আসার পরে দেখেন এই যে কিছু সিম্বল দেওয়া আছে। এই যে সিম্বলটা আমার পছন্দ হবে আমি জাস্ট ওপর ক্লিক করি, দেখেন সিম্বলগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখেন এই যে কি জাস্ট কি মাত্র কয়েকটা সিম্বল দেখতে পারতেছি। এর বেশি যদি সিম্বল আমাদের দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা যাবো ওই ডিফাইন নিউ বুলেটস। ওকে, ডিফাইন নিউ বুলেটসে যাওয়ার পর দেখেন সিম্বল নামে একটা অপশন আছে, সিম্বলে চলে আসলাম। সিম্বলে চলে আসার পর দেখেন এই জায়গায় অনেক সিম্বল আছে। এবার থেকে আমার যে সিম্বলটা প্রয়োজন হবে, আমার যে সিম্বলটা ভালো লাগবে, ধরেন এই সিম্বলটা অথবা এই সিম্বলটা, যেই সিম্বলটা ভালো লাগবে না কেন আমি জাস্ট ওই সিম্বলটা সিলেক্ট করবো, সিলেক্ট করে ওকে দিয়ে দিলেই আবার ওকে দেবো। দেখেন সিম্বলটা চলে আসছে। তাহলে সিম্বল চেঞ্জ করার জন্য আমরা কই যাবো, সিম্বল চেঞ্জ করার জন্য আমরা যাবো অ্যারোতে, এই অ্যারো থেকে ডিফাইন নিউ বুলেটসে, দেন সিম্বলে চলে গিয়ে যেতে যে কোনো একটা সিম্বল সিলেক্ট করে ওকে দিলে সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। এখন তো আমরা সিম্বল চেঞ্জ করলাম, আমরা চাচ্ছি যে সিম্বল না দিয়ে আমরা বিভিন্ন ব্র্যান্ডের যে লোগোগুলো আছে এই লোগো ইউজ করবো। আমরা যে কোনো কোম্পানির কাজ করি সেক্ষেত্রে এটা আমার প্রয়োজন হবে। তাহলে এটা করার জন্য আমরা কী করবো, তাহলে সেই ব্র্যান্ডের লোগো অথবা আপনারা কোনো পিকচার অ্যাড করবেন, তাহলে এটা করার জন্য আমাকে যেতে হবে অ্যারোতে আসতে হবে, আবার ডিফাইন নিউ বুলেটসে আসতে হবে, দেন আমাকে যেতে হবে পিকচারে যাওয়ার পরে আপনি যদি অনলাইন থেকে দিচ্ছেন তাহলে যে বিং ইমেজ সার্চ নামে অপশন আছে, এই যে এসে সার্চ করেন, পিকচারের নাম লিখে সার্চ করে চলে আসবে। আর আপনি যদি আপনার কম্পিউটারে থাকে সেই ক্ষেত্রে নিতে চাইলে আপনার মানে হার্ড ডিস্কে কোনো একটা পার্টিশনে কোনো একটা ফোল্ডারে আছে, তাহলে সেক্ষেত্রে করে যাবেন ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে এখন আপনার কম্পিউটারে কই আপনার মনে করেন সেই কাঙ্ক্ষিত লোগো বলেন, কাঙ্ক্ষিত ছবি বলেন কই আছে। ধরুন আমি ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পরে আমার ধরেন এই জায়গায় আছে, এই জায়গায় আমার লোগো দেওয়া আছে। ধরেন আমি কী করবো, এই লোগোটা ইউজ করবো, ধরেন এই লোগোটা ইউজ করবো। ওকে, তাহলে এই লোগোটা জাস্ট আমরা কী করবো, ডাবল ক্লিক করলে দেখেন ডাবল ক্লিক করার পরে এই যে লোগোটা চলে আসছে। এখন আমি যদি ওকে দিয়ে দিই, দেখেন লোগোটা এদিকে কিন্তু চলে যাচ্ছে, একদম ছোটো হয়ে গেছে, এটা এখন বোঝা যাচ্ছে না ওইভাবে। ওকে, আমরা এটা আবার দেখাচ্ছি given your lecture PowerPoint, আমি ধরেন ডাউনলোড থেকে কোনো একটা ছবি দিয়ে দেবো, মানে ছবিটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম, চলে যাচ্ছে। এখন বুঝতে পারছেন? তাহলে এরকম যদি আপনারা যখন কোনো পিকচার অথবা কোনো লোগো দিতে চান তাহলে কী করবেন, এইভাবে চেঞ্জ করে দেবেন। জাস্ট এই জায়গায় আসবেন, ডিফাইন নিউ বুলেটসে আসবেন, ডিফাইন নিউ বুলেটস থেকে পিকচারে চলে গেলে আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, এখন ধরেন আমার লিস্টের কাজ শেষ, আমার কী করতে আছে, বুলেটসটা অফ করে দিতে যাচ্ছে। তাহলে এটা অফ করে দেওয়ার জন্য আমরা কই যাবো, সেম আমরা আবার এই যে চলে আসবো, বুলেটসটা আবার ক্লিক করে দেখেন এটা আবার অফ হয়ে গেছে। আমি আবার নর্মালি আবার যে লেখালেখি করার সে কাজগুলো আমরা কিন্তু আবার করতে পারবো। আবার যদি বুলেটস ইনেবল করা দরকার আমি আবার সেমভাবে কী করবো, এই বুলেটসে চলে আসবো, এসে আবার দেখেন বুলেটস চলে আসলো। ওকে, এই জায়গায় এসে আমি যদি চাই যে এটা বুলেটসটা একরকম করছে এটা একরকম করবো, তাহলে সেক্ষেত্রে আমাকে করে দিতে হবে অ্যারোতে আসতে হবে। অ্যারোতে এসে এই জায়গায় যেটা দেবেন সেটা সিলেক্ট করে দিলে দেখেন চলে আসছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখন আসে আমরা ধরেন বুলেটসটা শিখলাম, আমরা কী করবো, এই পরের যে অপশনটা আছে এটার কাজ শিখবো, ধরেন নাম্বারিংয়ের কাজ। এরপরে আছে কি নাম্বারিংয়ের কাজটা আমরা কীভাবে করবো। নাম্বারিংয়ের কাজটা করার জন্য সেমভাবে আমরা কী করবো, এটাতে নাম্বারিংটা ইনেবল করে নেবো। ইনেবল করে দেওয়ার পরে দেখেন নাম্বার চলে আসলো। এখন আমরা যে নাম্বারের কাজটা করবো, আমরা কী করলাম, এক নাম্বারের যে লিস্ট, এক নাম্বারে যে লিস্টটা আছে লিস্টে যা লেখা দরকার আমি লিখে দিলাম, 2 নাম্বারে যা দরকার আমি লিখে দেবো, 3 নাম্বারে যা দরকার আমি লিখে দেবো। এইভাবে আমরা একটু পুরো কন্টিনিউয়াসলি আমাদের নাম্বারে এরকম লিস্ট তৈরি করে দিতে পারবো। ওকে, এখন এসে দেখেন এই জায়গায় দেখেন আমরা নাম্বার তৈরি করবো, আমরা কী করলাম 1 2 3 এরকম দিয়ে দিলাম। আমরা চাচ্ছি যে এটা 1-এর থেকে শুরু না হয়, ধরেন 3-এর থেকে শুরু হবে অথবা 5-এর থেকে শুরু হবে, এরকম হতেই পারে কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমরা কই যাবো, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেতে হবে এই অপশনে আসার পরে আমাকে যেতে হবে দেখেন ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট নামে
সরি, এটা হলো সেট নাম্বার ভ্যালু। ওকে, সেট নাম্বার ভ্যালুতে আসতে হবে। সেট নাম্বার ভ্যালুতে আসার পরে দেখেন এই জায়গায় স্টার্ট ভ্যালু টু, এটা 1 দেওয়া আছে। এই যে যদি আমি কী করি 5 করে দিই, 5 করে দিই, ওকে করে দিই, দেখেন আমাদের 5 থেকে শুরু হয়েছে। তাহলে আমরা যদি এর নাম্বার ভ্যালুটা চেঞ্জ করি তাহলে আমাদের করে দিতে হবে অ্যারোতে আসতে হবে। অ্যারোতে আসার পরে সেট নাম্বার ভ্যালুতে আসতে হবে, দেন এই থেকে যেটা দিয়ে দেবো সেটা কিন্তু হয়ে যাবে। আমরা যদি দেখেন এই যে 1 2 3 4 না দিয়ে যদি আমরা চাই যে ABCD দিয়ে করবো, তাহলে সেটা কীভাবে করবো? তাহলে সেটা করার জন্য আমরা যে দেখেন এই যে সিম্পলি করে দিতে পারবো, অথবা আমরা ইচ্ছা করলে যে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট যে অপশন আছে এই জায়গায় আসতে পারি। এই যে এসে দেখেন এই যে কোনো যে ফরম্যাটটা আপনার প্রয়োজন হবে জাস্ট ওই ফরম্যাটটার উপর ক্লিক করবেন, জাস্ট ওই ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে আমি যদি ওকে করে দিই, দেখেন ওই ফরম্যাটটা কিন্তু হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসে আমরা দেখেন এটা আমি একটু চেঞ্জ করি, এটা আমরা নাম্বারিং করে দিলাম, নাম্বারিং করে দেওয়ার পর এখন ধরেন আমরা আসি, দেখেন এরপরে অপশনটাতে গিয়ে সেলস লিস্ট লেভেল নামে একটা অপশন আছে, লেভেল 1 লেভেল 2 লেভেল 3। এটা আসলে কী কাজ করতেছে? এটা আসলে আমাদের যে কাজটা করে সেটা হলো, ধরেন আমরা কী করি, অনেক কোশ্চেন লেখা হয়, একের ক একের ঘ এরকম যে লেখা হয়, এই কাজগুলো আসলে যেতে করা হয়। কারণ আমরা কী করবো, একের একটা শাখা করবো, মানে এটা একটা ধরলাম ক্যাটাগরি, এই ক্যাটাগরির একটা সাব ক্যাটাগরি করবো। তাহলে এটা করার জন্য আমাকে করে যেতে হবে, আমি জাস্ট ইন্টারফেস করলাম, ইন্টারফেস করার লিস্ট লেভেলে এসে আমাকে তাহলে ক্যাটাগরি কী থাকবে, তাহলে এটা কী থাকবে, সেকেন্ড থাকবে। তাহলে দেখেন এটা কী হলো, একের এ, একের বি, একের সি এরকম কিন্তু হয়ে গেল। তাহলে কী হলো, একের এ বি সি এরকম যদি তৈরি করতে, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে সেকেন্ডটা এসে এই যে থেকে লেভেলটা আমাকে কী দিতে হবে, সেন্স লিস্ট লেভেল থেকে সেকেন্ড দিতে হবে। আমরা যদি চাই যে একের এর আবার মনে করেন যে আরেকটা শাখা করবো, একের এর ধর 1 2 এরকম করবো, তাহলে সেটা করার জন্য আমাকে করে যেতে হবে সেন্স লিস্ট লেভেলে এসে আমাকে যেতে হবে 3 নাম্বারটাতে, লেভেল 3তে দিয়ে দিলে দেখেন আমার তাহলে কী হলো, একের এর রোমান সংখ্যা 1 এটা হয়ে গেল। আবার দেখেন রোমান সংখ্যা 2, এরকম যত আমি নিচের দিকে আসবো, মানে যত আমি শাখাকে আরও শাখা তৈরি করবো, রূপান্তর করবো, তখন আমাকে কী যেতে হবে, জাস্ট লিস্ট লেভেলটা এই যে থেকে কী করতে হবে, একটা করে নিচ দিকে দিয়ে যেতে হবে, দিয়ে দিলে এভাবে হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমরা সেম যদি এটা অফ করে দিতে চাই, তাহলে সিম্পলি আমরা কী করবো, এর উপর ক্লিক করলে এটা কিন্তু অফ হয়ে যাবে, আমাদের লিস্ট যেগুলো ছিল যে নাম্বারিং করা ছিল অথবা লিস্ট ছিল সেটা অফ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন অপশন যেটা আছে মাল্টি লেভেল নামে যে অপশনটা আছে, মাল্টি লেভেল বা মাল্টি লিস্ট বলেন যেটা অপশন আছে, এই অপশনটা আপনারা নিজেরা করবেন। নিজেরা যদি না পারেন তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন, আমি আপনাদের সলভ করে দেবো। ওকে, আচ্ছা, এরপরে দেখেন অপশনটা আছে ডিক্রিজ ইনডেন্ট আর ইনক্রিজ ইনডেন্ট। এটা আসলে কাজটা কি, ডিক্রিজ ইনডেন্ট আর ইনক্রিজ ইনডেন্ট এটা আসলে যে কাজটা করে, এটা আসলে মূলত আমাদের দেখেন প্রতিটা পেজের কিন্তু একটা মার্জিন থাকে, এই দেখে একটা মার্জিন আছে, এই যে একটা মার্জিন আছে। আমি চাচ্ছি যে মার্জিন থেকে যদি আমি লেখাটাকে কী করি, একটু ডানের দিকে সরাতে চাই, ডান দিকে সরাতে চাই, আমরা সিম্পলিটাতে কী করতে পারি, ট্যাব দেওয়া, কী করতে পারি, স্পেস দেওয়া করতে পারি। বাট এই কাজটা আমরা দেখেন এই যেতে করতে পারবো, সেটা হলো এই যে ইনক্রিজ ইনটেন্টের মাধ্যমে আমরা করতে পারি। দেখেন সরে যাচ্ছ, আর এই যেতে যদি আমি ডিক্রিজ ইনটেন্ট দিই, তাহলে এটা কী হবে, আমার মার্জিনের দিকে ক্লোজ হয়ে যাবে। এটা মূলত একটা পুরো প্যারার উপরে কাজ করবে। আমি যে একটা প্যারা লিখবো এই জায়গায়, এই পুরো প্যারাটাতে এই কাজটা করবে। আমি যদি এই যে থেকে দেখেন, আমি যদি এই যে থেকে ডিক্রিজ ইন্ডেন্ট দিয়ে দিই অথবা ইনক্রিজ ইন্ডেন্ট দিয়ে দেখেন পুরো প্যারাটাই কিন্তু এদিক সরে যাচ্ছে। আর পরের প্যারাটা যে পরে যে সেকেন্ড প্যারাটা থাকছে সেটা কিন্তু আমাদের কিন্তু কী থাকতে হবে, আমার নর্মাল থাকছে। এটা যদি আমি আপনাদের একটু ভালো করে দেখা, সেটা হলো আমি লরেম ইপসন থেকে একটা টেক্সট নিয়ে আসলাম, এটা আমি কপি করে দিলাম, আমি নেক্সটে আসলাম একটু, আমি এই জায়গায় এসে ধরেন আর একটা টেক্সট নিলাম, দেখেন এই প্যারাটা আমাদের শুরু হয়েছে বই থেকে, এই জিনিস শুরু হয়েছে। আমরা চাইছি এই পুরো প্যারাটা কী করবো, একটু ইনক্রিজ করে দেবো। ইনক্রিজ করে তাহলে জাস্ট সিম্পলি এটাতে ক্লিক করলে দেখেন পুরো প্যারাটা কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে। আর আমরা যদি এই কাজটা দেখেন ট্যাব অথবা আমরা যদি স্পেস দেওয়া করতাম, তাহলে সেই কাজটাই আমরা দেখেন ট্যাব দিয়ে করি, ট্যাব দিয়ে করলে শুধু ওই লাইনটা কিন্তু সরে যাচ্ছে। আর ডিক্রিজ ইনটেন্ট আর ইনক্রিজ ইনটেন্টে আমরা যদি করি এই কাজটা, তাহলে কিন্তু আমার পুরো প্যারাটাই কিন্তু একটা ডান দিকে অথবা বাম দিকে কী হবে, সরে যাবে। আর ট্যাব দিয়ে করলে সেটা শুধু কী হবে, ওই লাইনটার জন্য শুধু সরে যাবে, বাকিগুলো কিন্তু আবার ঠিকই থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? আমি যদি এই যেতে কী করি, আমি যদি সরাই দিচ্ছি তাহলে ডিক্রিজ অথবা ইনক্রিজ দিয়ে যদি সরাই তাহলে পুরো প্যারাটা সরে যাবে। আর আমি যদি কী করি, ট্যাব অথবা স্পেস দিয়ে যদি করাই, মানে লাইনটাকে সরাই দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে শুধু এই লাইনটা সরবে, পুরো প্যারাটা সরবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কাজে আসি, সেটা হলো আমি এটা ক্লোজ করে দিলাম।
দেখেন এরপরে দেখেন আমাদের অপশন যেটা আছে শর্টের আসলে কাজটা কি? শর্টের কাজটা হলো আমাদের লিস্ট ধরেন কোনো এলোমেলো হয়ে আছে, ধরেন আমরা কি জানি কি ট্যাগের পরে 2, তারপরে 3, তারপরে 4 এরকম থাকবে। বাট আমার কী হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, এই লিস্টটা এলোমেলো হয়ে গেছে। ধরেন প্রথমে আছে 10, তারপরে আছে 1, তারপরে আছে আমাদের ধরেন 6, তারপরে আছে কী আছে ধরেন আমাদের 4 আছে, অর্থাৎ 2 আছে, এরকম তাহলে এলোমেলো হয়ে আছে। তাহলে আমি এটাকে চাচ্ছি যে এরকম ধরেন 100, 200 এরকম লিস্ট আছে। তাহলে এই লিস্টটাকে আমি যদি ক্রমান্বয়ে একটা করে একটা সাজাতে চাই তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। এই কাজটা আমরা সহজে করতে পারবো। সহজে করার জন্য তাহলে আমাকে কী করতে হবে, পুরো লিস্টটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেখেন এই যে আমাদের শর্ট অপশনটা আছে, শর্ট অপশনে চলে আসলাম। শর্ট অপশনে চলে আসার পর এটা আমাকে কী করতে হবে, নাম্বার রেখে অ্যাসেন্ডিং যে করা আছে, এটা অ্যাসেন্ডিং রাখলে মানে আমাদের শুরু থেকে শেষ আসবে। দেখেন 1 থেকে কন্টিনিউয়াসলি কিন্তু শেষের দিকে আসতেছে। আবার এটাই যদি আমি কী করি, এই যে ডিসেন্ডিং করে দিই তাহলে শেষ থেকে শুরু হবে। দেখেন তাহলে 10 প্রথমে আসতেছে, তারপরে 6, তারপরে 2, এভাবে কন্টিনিউয়াস আসতেছে। তাহলে এরকম লিস্ট যদি আপনার ঠিক করার পর তাহলে আপনারা কই থেকে করবেন, এই শর্টে চলে আসবেন। শর্টে চলে আসার পর অ্যাসেন্ডিং দিলে শুরু থেকে আসবে, আর ডিসেন্ডিং দিলে শেষ থেকে আসবে। জাস্ট যেটা আপনার দেওয়া দরকার দিয়ে ওকে করে দিলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে অপশন দেখেন, এরপরে যে অপশনটা আছে সেটা হলো আমাদের অ্যালাইন মেনটেন করা। অ্যালাইন মেনটেনের কাজটা, অ্যালাইন মেনটেনের কাজটা এটা আসলে যে কাজটা করবে সেটা হলো আমরা নর্মালি লিখি কই থেকে, আমরা যখন নর্মালি লিখতে যাই তখন আমাদের লেখাগুলো কই থেকে আসতেছে, বাম পাশ থেকে কিন্তু শুরু হচ্ছে। বাম পাশ থেকে শুরু হচ্ছে না, তাহলে এই লেখাটা ধরেন আমি কী করতে চাচ্ছি, ডান পাশ থেকে অথবা মাঝখান থেকে মিডল থেকে শুরু করবো। তাহলে এটা করার জন্য আমরা কই যাবো, তাহলে এটা করার জন্য আমরা কী করবো, এই অ্যালাইনে আসবো। ওকে, অ্যালাইন আমাকে দেখেন এই যে কী দেওয়া আছে, অ্যালাইন লেফট দেওয়া আছে। অ্যালাইন লেফট দেওয়া আছে, এই জন্য আমাদের কী হচ্ছে, এটা বাম পাশ থেকে শুরু হচ্ছে। আমি যদি অ্যালাইনটা যদি আমি কী করে দিতাম, এটা যদি রাইট করে দিতাম তাহলে দেখেন আমার লেখাগুলো কিন্তু ডান পাশ থেকে শুরু হতো, ডান পাশ থেকে বাম দিকে চলে আসতেছে। আবার এই অ্যালাইনটা সেম যদি আমি যদি এটা থেকে সেন্টার করে দিতাম, সেন্টার করে দিলে দেখেন আমাদের অ্যালাইনটা কিন্তু আমাদের টেক্সটগুলো কিন্তু মাঝখান থেকে 2 দিকে সরে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এটা আমরা কী করতে পারি, লেখার শুরুতে এভাবে করে নিতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, যেটা আমাদের কোনো একটা টেক্সট ধরেন যে লেখা আছে, এই টেক্সটটাকে কী করতে চাচ্ছি আমরা ডানে অথবা আমি অথবা মাঝখানে নিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই টেক্সটটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে দিতে যে কোনো যে অ্যালাইনটা আমার দরকার হবে সেই অ্যালাইনটা দিয়ে দিলে আমার টেক্সটটা কিন্তু ওইভাবে কাজ করতেছে। যে এরপরে দেখেন অপশন যেটা আছে, যে অ্যালাইনটা আছে, এটা হলো জাস্টিফাই। জাস্টিফাইয়ের আসলে কাজটা কি? জাস্টিফাইয়ের মূলত কাজটা হলো আমরা দেখেন নর্মালি যখন লিখি তখন দেখেন এই পাশে কিন্তু আমাদের এই যে আমাদের লেখার একটা মার্জিনটা আছে, এটা কিন্তু একদম সিরিয়াল থাকতেছে। বাট আমাদের ডান পাশে যখন চলে আসে, ডান পাশে কিন্তু এটা কিন্তু সিরিয়াল থাকতেছে না। আমরা চাচ্ছি বাম পাশে যেরকম এরকম সিরিয়াল আছে, আমরা ডান পাশে এটা কী করবো, সিরিয়াল রাখবো, মানে সোজা রাখবো। তাহলে এটা করার জন্য আমাকে কী করতে হবে, পুরো টেক্সটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে যেতে জাস্টিফাই করে দিলে দেখেন এখন কিন্তু এই পাশেও কিন্তু সোজা হয়ে গেছে, এই পাশে যেরকম সোজা আছে এই পাশেও কিন্তু এরকম সোজা হয়ে গেছে। তাহলে জাস্টিফাইয়ের কাজটা বুঝতে পারছেন? এই লাইন স্পেসিংয়ের কাজটা, যে লাইন স্পেসিংয়ের কাজটা আমরা এই যে নর্মালভাবে কাজটা শিখবো, এটার যে আরও যে মানে ডিপলি যে কাজগুলো আছে সেটা আমরা লেআউট সেকশনে এসে শিখবো, লেআউট ট্যাপে এসে শিখবো। ওকে, দেখেন লাইন স্পেসিংটা আসলে যে কাজটা করবে, এই দেখেন আমাদের প্রতিটা এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, লাইনটার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, একটা স্পেস আছে। কিন্তু এই স্পেসটা কম বেশি করতে চাইলে দেখেন আমরা এই যেতে কিন্তু করতে পারবো। একে দিলে কমে যাচ্ছে, আমাদের দেখেন আমি যদি এতে বাড়াই দিই তাহলে এতে বাড়াই দিলে কিন্তু এটা বেড়ে যাচ্ছে। আর লাইন স্পেসিংটা আমাদের এই যেতে যতটুকু দরকার হয় আমরা এই যেতে কিন্তু করতে পারবো। লাইন স্পেসিংয়ের যে আরও অপশন আছে এই অপশনগুলোর কাজটা আমরা লেআউট সেকশন থেকে শিখবো, এই যেতে না। ওকে, আচ্ছা আমি লাইন স্পেসিংটা নর্মাল করে দিলাম। আচ্ছা দেখেন এরপরে অপশন আছে যেটা শেডিং। শেডিংয়ের কাজটা আসলে কি, আমরা এর আগে দেখেন এই জায়গা থেকে শিখছিলাম কি টেক্সট হাইলাইটস কালার। টেক্সট হাইলাইট কালারটা কী কাজ করছিল, জাস্ট আমার যতটুকু টেক্সটকে হাইলাইট করা যাচ্ছে জাস্ট ওটুকু কালার করে দিচ্ছে। আর এই জায়গা থেকে দেখেন শেডিংটা আমাদের যে কাজটা করবে, শেডিং আমাদের যে কাজটা করবে সেটা হলো ধরেন 2-3টা প্যারা লিখলাম। আমি ধরেন এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করে এই যে কোনো একটা শেডিং যদি আমি সিলেক্ট করে দিই, আচ্ছা আমার এগুলোতে একটু ক্লিয়ার ফরম্যাটিং করে দিই, এগুলো ফরম্যাট করা আছে তো। আচ্ছা শেডিংয়ে আসলাম, এই দিকে আসলাম। এখন দেখেন আমি যদি এনতে কোনো একটা কালার করে দিই তাহলে পুরো একটা প্যারাতে শেডিং তাহলে কী কাজ করতেছে, এই যে আমাদের যে একটা প্যারা আছে এই প্যারাটা পুরোটাকে কী করবে, একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার তৈরি করে দেবে। আমার যে প্যারাতে যে কালার দরকার আমি জাস্ট এটাতে কিন্তু ক্লিক করে কিন্তু ওই কালারটা করে নিতে পারবো। আর এটা কী কাজ করছিল, এটা হলো আমাদের টেক্সটগুলোকে জাস্ট হাইলাইট করে দিয়েছিলো, সেই কাজটা করতেছে, এটা কিন্তু এখনও করবে। ওকে, তাহলে শেডিং থেকে আমাদের কী কাজ করছে, ব্যাকগ্রাউন্ডে কালার করে দিচ্ছে, আর এটা থেকে আমাদের টেক্সট হাইলাইট কালার করছে। ওকে,
এরপরে দেখেন আমি এই কালারগুলো শেডিং কালারগুলো একটু উঠায় দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। নো কালার করে দিলাম। আচ্ছা, এরপর অপশনটা দেখেন বর্ডার্সের আসলে কাজটা। বর্ডার্সের কাজটা মূলত হলো আমি একটা প্যারা সিলেক্ট করে রাখলাম, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, কিন্তু আমি প্রথম প্যারাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই যেতে যদি আমি চাই যে প্রথম প্যারাটা টপ বর্ডার দেবো, মানে একদম শুরুতে উপরে বর্ডার দেবো, তাহলে দেখেন বর্ডার হয়ে গেছে। আমি যদি চাই লেফট বর্ডার দেবো, দেখেন বাম পাশে বর্ডার হয়েছে। আমি যদি চাই দেখেন রাইট বর্ডার দেবো, তাহলে দেখেন ডান পাশে বর্ডার হয়ে গেছে। আমি যদি চাই যে অল বর্ডার দেবো, তাহলে দেখেন পুরো প্যারাটাই কিন্তু বর্ডার হয়ে গেছে, একটা বর্ডারের ভিতরে চলে আছে। আবার আউটসাইড বর্ডার দিতে চাইলে দেখেন আউটসাইড মানে বর্ডার, এই ওয়াল বর্ডারের মতো কাজ করতেছে এটা। ওকে, এইটা আমরা টেবিল সেকশনে নিলে আরও ভালোভাবে শিখতে পারবো। ওকে, তাহলে আমরা যদি কোনো জায়গায় এরকম বর্ডার দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা কই থেকে করবো, এই যে থেকে এসে আমরা বর্ডার কিন্তু দিয়ে নিতে পারবো। ওকে, তাহলে আজকে এটুকুই, আমরা নেক্সট ক্লাসে আমরা ইনসার্ট ট্যাব শুরু করবো।